বৃষ্টি মাথায় নিয়ে এবার আমাদের ভেলোর যাত্রা, সাথে আছে মা আর গৌতম। আর আগের ভিডিওতে তো দেখেই নিয়েছো কি সাংঘাতিক একটা পরিস্থিতি কাটিয়ে স্টেশনে পৌঁছেছি। আর একটু হলে ট্রেনটাই মিস হয়ে যেত। আর ট্রেনটা মিস হলে যা অবস্থাও তো বলার মতো না। এদিকে যে আমার ওটির ডেট নেওয়া, সুতরাং ঠিক টাইমে আমাকে পৌঁছাতেই হবে। হনুমানজির কৃপায় এত সমস্যার মধ্যেও ঠিক সময় স্টেশনে পৌঁছাতে পেরেছি এবং সুষ্ঠুভাবে ট্রেন ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে হাওড়া স্টেশন ছেড়ে একটু একটু এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। চললাম আবার ভেলোর। দেখতে দেখতে একটা মাস কেটে গেল। একটা মাস কেটে যায়নি, এখনও একটা মাস হতে অনেকটাই 2-3 দিন বাকি রয়েছে। তো আমি তো জুলাই মাসের প্রায় 21 তারিখ কলকাতা রিটার্ন হয়েছিলাম। এই কটা দিন কলকাতা যা করে কাটিয়ে নিয়েছি, নিয়ে আজ 19 আগস্ট আবার আমার এই জার্নি ভেলোর যাচ্ছি, হাওড়া টু কাটপাটি জার্নি। আর প্রত্যেকবার আমি যে ট্রেনে যাই সেটা হচ্ছে SMVP সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া টু যশবন্তপুর। আর এবার যাচ্ছি একটু অন্য ধরনের ট্রেনে, মানে উইকলি যে ট্রেন যেটা হাওড়া থেকে ব্যাঙ্গালোর যায়, হামসফর, যার গাড়ির নাম্বার হচ্ছে 222887 2288-7। তো এই ট্রেনের জার্নি এই প্রথমবার আমি এই জার্নি করছি, মানে হাওড়া থেকে যে কাটপাটি জার্নিটাই প্রথম আমি হামসফরে করছি। আমি মানে কাটপাটি থেকে হাওড়া এসেছি হামসফরে, কিন্তু এটা প্রথমবার আমার যাওয়া। নাহলে তো আমি যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেসে যাই, সেটা তো তোমরা জানোই। আর এই ট্রেনটার উইকলি ট্রেন, এটা হচ্ছে মঙ্গলবার করে হাওড়া থেকে ছাড়ে এবং বৃহস্পতিবার ব্যাঙ্গালোর থেকে হাওড়া। তো এবার ট্রেনের টাইমিংটা হচ্ছে 12টা, 12:30 ট্রেনের টাইমিং। তাছাড়া ট্রেন যেহেতু লেট ছিল, যে 2:30টার সময় ট্রেন ছেড়েছে, হাওড়া থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন ছেড়েছে। তো যাত্রাটা, মানে এই যে জার্নিটা বা এই যাত্রাটা কেমন হয়, কিভাবে আমি কাটাই এই একটা দিন তো নয়, প্রায় 1.5-2 দিন হয়ে যাবে। তো সেটাই সবটাই ব্লগের দ্বারা, এই ভিডিওর দ্বারা আমি শেয়ার করতে থাকবো। আর তোমরা দেখতে থাকো এবং প্রতিবারের মতো অনেক অনেক ভালোবাসা দিও। সাঁতরাগাছিকে পিছনে ফেলে ট্রেন এগিয়ে চলেছে। আর এই প্রথম ট্রেনে উঠে গৌতম এখনও না ঘুমিয়ে ফল কাটছে, যেহেতু মা সাথে আছে। ফলটা অবশ্য মাই খেতে চেয়েছে, যেহেতু ট্রেনে জার্নি করবে বলে ওরা অনেক আগে লাঞ্চ করে নিয়েছে বাড়ি থেকে বেরোবার আগে। তো মায়ের ভীষণ জোর খিদে পেয়েছে, মা ঠিকমতো খেয়ে আসেনি। আমারও অবশ্য ভীষণ জোর খিদে পেয়েছে। সকালবেলা যখন গৌতম পরোটা বানাচ্ছিল, একটা পরোটা খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া নেই। আজ মঙ্গলবার, বাইরের খাবারও খেতে পারবো না, অগত্যা এই ফলগুলো চেপাতে হলো। ফল আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু মা বললো একটু খেয়ে নে, তার জন্যই খেয়ে নিলাম। বর্ষার জলে রূপনারায়ণ একেবারে টলমল করছে। ট্রেনের কাজগুলো যদি একটু পরিষ্কার হতো না, বেশ ভালো করে দেখা যেত। এত ঘোলা লাগে, আর তার উপর যখন ভিডিও করি সেই পিকচার কোয়ালিটি আরোই খারাপ হয়ে যায়। এদিকে যা খাচ্ছি পেট ভরছে না, শুধু মন খাই করছে। নিয়ে বসেছি বাদাম। ট্রেন খড়গপুর এসেছে আর আমার এখন খিদে পাচ্ছে। সকালবেলা একটুখানি পরোটা খেয়েছি, একটা পরোটা। আজকে যেহেতু মঙ্গলবার আর অন্য কিছু খেতে পারিনি, তা মা ফল কাটলো বলে একটুখানি ফল খেয়েছি। আর আমার মা ঠান্ডা লেগেছে, তার মধ্যে এসি করছে, নাক টেনে টেনে যাচ্ছে। একটু উৎসাকে পাস্তা দিয়েছি, একটু পাস্তা এনেছিলাম, এই ভেজ পাস্তা, তার ওপর ঠান্ডা হয়ে গেছে। যা মারাত্মক খেতে লাগবে সেটা তো ভালোভাবেই বুঝতে পারছি। খাওয়া দাওয়া কমপ্লিট। কতক্ষণ বসে থাকবো আর কতক্ষণ গল্প করব? তো এবার একটু ঘুমাতে হবে। লোয়ার বাথে যারা রয়েছে তারা একটু রেস্ট নেবে বললো, সুতরাং আমরা মিডিল বাথ, আমাদের তো শুতেই হবে। আর আমার পাশে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ, ওনার নাম হচ্ছে মিঠুদি। ওনার সাথে ট্রেনেই আলাপ হয়েছে, ভীষণ ভালো। মিঠুদি এখনও অবধি ফোনে আমার সাথে যোগাযোগ করে, আমি কেমন আছি না আছি। এই জার্নিটা মিঠুদি এবং মিঠুদির হাজব্যান্ডের জন্য খুব ভালো কেটেছিল। দুজনে ভীষণ হেল্পফুল, হাজব্যান্ড ওয়াইফ। ওনারা ব্যাঙ্গালোর যাচ্ছিল। তো সবাইকে তো ওইভাবে ক্যামেরার মধ্যে আনা যায় না, আমার খুব ইতস্তত বোধ লাগে কে কী ভাবে। তো ক্যামেরাটা অন ছিল, সেহেতু মিঠুদি এসে গেছে, তাই মিঠুদিকে মানে তোমরা দেখতে পেলে। নাহলে আমার সত্যি খুব লজ্জা লাগে যে কাউকে না জিজ্ঞাসা করে বা পারমিশন নিয়ে তাকে ক্যামেরার মধ্যে বন্দি করব বা ভিডিওর মধ্যে তাকে দেখাবো। চাদরগুলো বেশ ভালো।
गरम पनीर पकोड़ा, चिकन पकोड़ा। রেস্ট নেবে বলে মায়ের ভাতটা রেডি করে দিলাম। এবার মাকে একটু হেল্প করবো ওঠার জন্যে। মায়ের সত্যি খুব কষ্ট হয় মিডিল বাতে, কিন্তু কিছু করার নেই। মায়ের যেহেতু 58, এখনও 60 হয়নি, সুতরাং সিনিয়র সিটিজেন না হওয়ার জন্যে একদমই লোয়ার বাত পায় না। এবং আমার তো কপালেই জোটে না লোয়ার বাত, আমার এই মিডিল বাত আর গৌতমের আপার বাত। যেহেতু আমরা অনলাইনে টিকিট করি, ফোনে নিজেরাই টিকিটটা করে নিই, তার জন্যেই যদি একটু স্টেশনে গিয়ে গুছিয়ে টিকিট করতে পারতাম তাহলে একটু লোয়ার বাত পাওয়া যেত, কিন্তু সময়ের অভাব, আর কিছু করার নেই। আর মায়ের পায়েও একটা বিশাল সমস্যা, কোমরেও সমস্যা, মায়ের খুবই কষ্ট হয়। গতবারও টিকিট যেরম হয়েছিল মাকে নিয়ে গেছিলাম, সেই মায়ের মিডিল বাত পড়েছিল, এবারও সেম। তো যাই হোক, কষ্ট করে মাকে একটু তুলিয়ে দিলাম। একটু শুয়ে পড়লে ব্যাস একটু রেস্ট নিতে পারবে, কতক্ষণ আর বসে থাকবে। তার জন্য একটুখানি মাকে গুছিয়ে, মানে একটু হেল্প করতে হলো মাকে, তাহলে মা একা করে নিতে পারে না। এইভাবে ছোট জায়গা তো খুব অসুবিধা হয়ে যায়। দুটো বেডশিট, পিলো, কম্বল, হ্যান্ড টাওয়াল সবই দিয়েছিল এবং সবই একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন ছিল, কোনো অসুবিধা ছিল না। অ্যাটলিস্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এখন তো অনেক ট্রেনেই হ্যান্ড টাওয়াল দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছে, তাও এখন হামসাফার আর এসএমভিপিতে দিয়ে থাকে। প্রতিবারই আমার বেডটা গৌতমবাবুই গুছিয়ে দেয়, কিন্তু এবার গৌতমবাবুর শরীর ভালো লাগছে না বলে সেবাবু টঙে উঠে পড়েছে, নিজের জায়গাটা গুছিয়ে নিচ্ছে। ঘুমাতে হবে তাকে, তার জন্যে অনেকক্ষণ বসে থাকলাম, আর বসে থাকা যাচ্ছে না, শুয়ে পড়েছি। আর এই মিডিল বাতে শোয়া যে কি কষ্টকর, পেট চেপে চেপে ওঠা আর শোয়া। মাও শুয়ে পড়েছে, ওইদিকে মা শুয়েছে, এদিকে আমি, এদিকে গৌতম বাবু ওপরে। ঘুম থেকে উঠেই মায়ের ব্যাগ থেকে চাল ভাজার প্যাকেটটা বের করে নিয়েছি। খিদে আর সহ্য করতে পারছি না, যেহেতু একটু একটু করে খাচ্ছি, বারবার খিদে পেয়ে যাচ্ছে। ঘড়িতে 9টা 2, এখন আছি কটক স্টেশনে। জমি একটা ঘুম দিয়ে আমি তো উঠে চাল ভাজা খেয়ে নিলাম। আর গৌতমবাবু যথারীতি যেটা করে থাকে ট্রেনে সেটাই করছে, ঘুমাচ্ছে একদম টঙে উঠে, কোনো রেসপন্স নেই, ওইভাবে শুয়ে আছে। তাও এই জার্নিতে বললাম যেটা মা আছে বলে একটু রেহাই আমার, না হলে ওই একাই বোর হয়ে কাটিয়ে দিই প্রত্যেকটা জার্নিতে যা হয়। এখন দেখি রাতে কী খাবো, সেটা একটা বিশাল টেনশন আমার এখন। আমি রাতে খাবার মতো কিচ্ছু নিয়ে আসিনি, মাদের তো পরোটা চিকেন টিকেন রয়েছে, আমার রাতে খাওয়ার মতো কিচ্ছু নেই। এখন দেখি মুড়ি খাই কি, একটু শশা টশা খেয়ে শুয়ে পড়ি। আমি থাকলে গৌতমবাবু ওপর থেকে নেমে রাতের খাবারটা কিছুতেই খেত না, কারণ যেহেতু আমি খেতাম না, ও খেত না। কিন্তু মা আছে বলে অগত্যা ওকে ওপর থেকে নিচে নামতে হয়েছে, এবং মায়ের সাথে রাতের খাবারটাও খেয়ে নিচ্ছে। সকালে আজকে বাড়িতে পূজা দিয়েছিলাম, সেই মিষ্টিটা আমি প্রসাদের মিষ্টিটা এনেছিলাম, মা আর গৌতম খেয়েছে, আমার জন্য দুটো রেখেছে। এখন ঘুমাতে যাওয়ার আগে প্রসাদের মিষ্টি একটু খেয়ে নিলাম। 10টা 35, এখন রয়েছি খুর্দা রোড। ট্রেন এসে দাঁড়িয়েছে। বাড়িতে এই সময় খাওয়া হয় না, ঘুম তো দূরের কথা, ঘুমাতে ঘুমাতে 1টা 1:30 হয়ে যায়। আর এখন শুয়ে পড়েছি, কিছু করার নেই, ট্রেন জার্নিতে কতক্ষণ বসে থাকবো। মাও শুয়ে পড়েছে, মায়ের শরীরটা বেশ খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে মায়ের, আর ভীষণ কাশছে। সবথেকে বড় কথা, অন্য ওষুধ এনেছে মা, কাফ সিরাপ আনেনি। যাই হোক, মা শুয়েছে, একটু শুলে হয়তো শরীরটা ভালো লাগবে। আমিও শুয়ে পড়েছি, একটুখানি অল্প পাস্তা ছিল, ওই পাস্তাটুকু খেয়েছি। খাবো না বলছিলাম, গৌতম তো শুনতেই চাইলো না, খেয়ে দিয়ে নিয়েছি, এখন শুয়ে পড়েছি। তো এখন অবধি জার্নিটা ঠিকঠাক চলছে, ট্রেন বহুত স্লো চলছে। আর আমার ট্রেনের জার্নি একদম ভালো লাগে না, বিশেষ করে লং জার্নি, ভীষণ শরীর খারাপ লাগে। অলরেডি মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার, আর গা বমি বমি করছে। তো আর কি বলবো, ভিডিও করার মতো সত্যি এনার্জি থাকে না, কিন্তু না করলেই নয়, কারণ এটাই বলতে গেলে আমার কাজ। সুতরাং সব কিছু পিছনে ফেলে এটাতে মন দিয়ে করতে হয়, কিন্তু সেইভাবে আমি সত্যিই পারি না, একদম আমার সেই শরীরের ক্ষমতাই থাকে না যে সুন্দরভাবে গুছিয়ে ভিডিও করব। ওই যেরাম পারি একটুখানি তোমাদের সামনে তুলে ধরি, এটাই। তোমরা ভালোবাসো বলে আমাকে ভালোবাসা দিয়ে থাকো। বাম নিয়ে আসলে খুব ভালো হতো। তা বাম তো কপালে লাগায়, আমার তো মাথার পিছনটা এই তালুর কাছে এত যন্ত্রণা করছে কল্পনার বাইরে। ফোনটাকে চার্জে লাগিয়ে দিচ্ছি, আবার কালকে সকালে দেখা হবে। উৎসার জন্য একটু টেনশন হচ্ছে, একটু কথা বললাম মেয়ের সাথে, ওর টিফিন সব করে আমি গুছিয়ে দিয়ে এসেছি। সকালবেলা জাস্ট মাইক্রোওভেনে গরম করে নিয়ে যাবে, তাহলেও সবটা আমি গুছিয়ে দিই, তো ভালো লাগছে না ঠিক। 2টো বাজে, বিজয়বাড়া স্টেশনে রয়েছি এখন আমরা। সকাল থেকে শরীরটা এত খারাপ ছিল, সকাল 8টায় উঠে ব্রাশ ট্রাশ করেছি, করে আবার আমি শুয়ে পড়েছি, এত পেট যন্ত্রণা। এখন অবধি আমি কিছু খাইনি, তো আমাকে ছেড়ে তোমাদের গৌতম দা পাউরুটি, কলা, ডিম সবই খেয়ে নিয়েছে। কোথা থেকে পপকর্ন আনলো?
ছেড়ে দেবে না তো ট্রেন? এখন পপকর্ন কিনতে যাচ্ছি। লোকের হাতে পপকর্ন দেখে আমার পপকর্ন খেতে ইচ্ছা করছে। সকাল থেকে কিচ্ছু খাইনি। এই আমাদের হচ্ছে এদিকে 61 আর এইদিকে হচ্ছে 58, 59। তো ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি করে দুটো পপকর্ন কিনতে পেরেছি। এক একটা পপকর্নের প্যাকেট নিয়েছে 35 টাকা করে। এই ছোট ছোট পপকর্নের প্যাকেট, মানে 70 টাকায় দুটো পপকর্নের প্যাকেট। 30 টাকা দাম লেখা আছে। হ্যাঁ, এখানে আবার 30 লেখা আছে, নিয়েছে 35। মারা সকালবেলা ব্রেকফাস্টে ডিম সিদ্ধ, কলা, পাউরুটি খেয়েছে। আমি তো ব্রেকফাস্ট করিনি, এখন সেই ডিম সিদ্ধ খাচ্ছি। ডিম সিদ্ধগুলো গতকাল আমি করেই এনেছিলাম বাড়ি থেকে। আর এখানে গৌতমবাবু আমার জন্য একটু মুড়ি মেখে দিচ্ছে। আমার আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। ডিম সিদ্ধর ওপর একটু নুন গোলমরিচ ছিটিয়ে নিয়েছি, নিয়ে মুখে তো পুড়ে নিলাম ডিম সিদ্ধ। চিকেন পাওয়াটা ছিল, সেটা গৌতম খেয়েছে দুপুরে। আর আমি আর মা খেয়ে নিচ্ছি মুড়ি। মা আর চিকেন পাওয়াটা খেতে চাইলো না, আমার সাথে মা একটু বললো মুড়ি মাখাই খেয়ে নেবে। গতকাল তো ঠিকমতো কিছুই খাওয়া হয়নি। আর আজ মানে দুপুর 2টোর পর একটা ডিম সিদ্ধ একটু মুড়ি খেলাম। আমি তো ট্রেনের ভাত টাত খাই না, সেটা তোমরা জানোই। গৌতম গতকালের জন্য মাংস, পরোটা সবই ছিল, রেখে দিয়েছিল আমার জন্য। একদম কিছু ভালো লাগছে না, আমি খাইনি। এই কগাল মুড়ি একটা ডিম সিদ্ধ খেয়ে আমি আবার শুয়ে পড়েছি। এত পেট যন্ত্রণা করছে, এত শরীর খারাপ লাগছে আমার। আর এই যে বি কোচ, আমার হচ্ছে বি কোচ পড়েছে। বি কোচটা এতটাই খারাপ, কোচের দুপারের টয়লেটে জল নেই, বেসিনেও জল নেই। কাল থেকে যে আজ এই যে প্রায় 24 ঘন্টা হতে চায়, 24 ঘন্টায় জল পাওয়া যাচ্ছে না। বারবার আমাদের অন্য কোচে যেতে হচ্ছে, অন্য কোচে গিয়ে হাত ধুতে হচ্ছে, মুখ ধুতে হচ্ছে। বাথরুম গেলেও অন্য কোচে গিয়ে বাথরুমে যেতে হচ্ছে, যেহেতু এই কোচে একদমই জল নেই। খুবই খারাপ মানে সার্ভিস ব্যবস্থা এই কোচটার। স্টাফরাও সেটাই বলছে যে ম্যানেজমেন্টের প্রবলেম। তো আর কি করা যাবে, কোচ পড়েছে। হ্যাঁ, আমাদের কপাল খারাপ, বি কোচেই পড়েছে। আর হামসাফার ট্রেনটা পুরোই কিন্তু 3rd AC ট্রেন, পুরোটাই এসি, 3rd AC পুরো ইয়েটা ট্রেনের, মানে প্রথম থেকে শেষ অবধি 3rd AC ট্রেন পুরো। তো এখন একটু শুয়ে একটু রেস্ট নিই, দেখি যদি পেট ব্যথাটা কমে। পেট ব্যথা যত বাড়ছে টেনশন হচ্ছে। কাঠপাটি স্টেশনে চলে আসলে চিন্তা হতো না, ওইখান থেকে ইমার্জেন্সি নয় সিএমসিতে ঢুকে যেতাম। জানি না, আরও আমি ট্রেনের বাথরুমটা ইউজ করি না, তো কাল থেকে চেপে চেপে রেখেছি যাতে বাথরুম ইউজ করতে না হয়, টয়লেটটা যাতে ইউজ করতে না হয়। মানে এত নোংরা থাকে আমার ভালো লাগে না, আর তার জন্য হয়তো আরও পেট যন্ত্রণা করছে। তো চলো, দেখা হচ্ছে। ভিডিওটা ঠিক মতো করতেই পারছি না, বিকালবেলা দেখা হচ্ছে যদি শরীর ঠিক থাকে। মেডিসিন খেতে হয়েছে বাধ্য হয়ে, মেডিসিন খেয়ে পেট ব্যথাটা অনেকটাই কম আছে। নিয়ে নিয়েছি কফি। সন্ধ্যার কফির সাথে আবার চলে আসলাম। হ্যাঁ, আমরা কাটো না প্যাকেট, একটা পপকর্নের প্যাকেট কেটে নাও। কফিটা নিয়েছে 30 টাকা, 1 কাপ কফি, তাও ফুল নয়, হাফ, কিন্তু খেতে দাও ভালো। ওখানে বসেই খাচ্ছে, সে নিচে নামতে পারবে না, তার নাকি মাথা ঘুরবে নিচে নামলে। দামটা একটু বেশি নিয়েছিল ঠিকই, কিন্তু পপকর্নটা খেতে সত্যিই ভালো লেগেছে। টাকাটা জল যায়নি মোটমাট। রেণুগুন্টা স্টেশনে ট্রেন দাঁড়াতেই গৌতমবাবু স্টেশন থেকে নিয়ে এসেছে ছোলা মাখা। সিদ্ধ ছোলাগুলোকে কারি পাতা লঙ্কা দিয়ে তেলে জাস্ট নেড়ে দিয়েছে, খেতে বেশ ভালোই লেগেছিল। সময় আর কাটতে চাইছে না। 3:25-এ নামার কথা ছিল, সেটা প্রথমে 8টা দেখানো হলো, তারপর সেটা 9টা, এখন সেটা 9:40। রেডি একদম, স্টেশন আসলেই নেমে যাব, কিন্তু সেই স্টেশনটাই আসছে না। গরুর গাড়ি এর থেকে জোরে চলে। তো এখন আমার এত কথাবার্তা শুনে হয়তো ড্রাইভারের কানে গেছে, খুব জোরে এখন ট্রেনটা টানছে। মানে একটু আগে নেমে গেলে সব থেকে বড় কথা, মানে ভেলোরে যেটা হয়, গান্ধী রোডে সব খাবার দোকানগুলো বন্ধ হয়ে যায়। মানে গিয়ে তো একটু খেতে হবে, বিশেষ করে ভাত আজকে খেতেই হবে, 2 দিন ভাত পেটে পড়েনি। তো এখন আমি গেলে তো মহামায়ায় খাই, সেটা তোমরা সবাই জানো। তো যাতে দোকানটা খোলা থাকে, মানে মহামায়া রেস্টুরেন্ট, সেটাই আমি চাইছি, যে তাড়াতাড়ি যাবো, লাগেজগুলো শুধু শুভমে রাখবো, রেখে খাবো, তারপর চেক ইন হবে হোটেলে। তো এখন দেখি কত তাড়াতাড়ি নামা যায়, আর বসে থাকা যাচ্ছে না, এবার অধৈর্য লেগে যাচ্ছে, এত ট্রেন লেট, আর কি বলবো। অবশেষে নেমে পড়েছি, ঘড়িতে বাজে 9:40।
মা পিছনে পিছনে আসছে, গৌতমবাবু আগে আগে। যত সম্ভব মনে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মে নামলে একটাই সুবিধা, সিঁড়ি, লিফট বা র্যাম্প কিছু ইউজ করতে লাগে না, একটু হাঁটলেই স্টেশনের বাইরে বেরিয়ে যাওয়া যায়। স্টেশনের বাইরে তো সারি সারি অটোর ভিড়, আর অটোওয়ালাগুলো যা ভাড়া বলছিল ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছিল। তো অটো পেয়ে গেছি, অটো তো অনেক থাকে, শুধু দাম দর করে নিতে হয় এটাই। তো এখন শুভমের দিকে যাচ্ছি, যেহেতু তোমরা তো সবাই জানো আমি শুভম রেসিডেন্সিতেই যেহেতু উঠি। শুভমে অলরেডি ফোন করে দিয়েছিলাম আমি, যদি রুম থাকে পেয়ে যাব আশা করি। তো এখন যাচ্ছি, গিয়ে মানে ফ্রেশ হয়ে কতক্ষণ পেট ভরে ভাত খাবো। যথারীতি 303 নম্বর ঘরটাই রাখতে বলেছিলাম, সেটাই রেখে দিয়েছে যোগেনদা, একদম পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছে। হ্যাঁ ওদিকে রেখে দাও। আর ফ্রেশ হওয়ার মতো একদমই টাইম নেই, ভীষণ জোর খিদে পেয়েছে, খেয়ে দিয়ে আসি তারপর দেখা যাবে কি হচ্ছে। তো লাগেজ রেখে তো চলে এসেছি মহামায়ায়, একদম সামনে ভাত রেখে এখন মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি। তো যথারীতি মহামায়ার খাওয়া দাওয়ার ভালোই থাকে, প্রত্যেকবার আমি আসলে এখানেই খাই। তো অনেক রকম জিনিসপত্রই দিয়েছে রাত্রিবেলা। আর ডিম ভাজা বলেছি, ডিমের তরকারি আর নিয়ে নিই, ডিম ভাজা বলেছি এর সাথে। এই সোয়াবিনের তরকারি, ঢেঁড়স আলু ভাজা, একটা সবজি, ডাল, পাঁপড় ভাজা, পেঁয়াজ, তার সাথে ডিম ভাজা বলে দেওয়া হয়েছে, আর চাটনি আর পায়েস তো থাকেই এদের, জানি না রাতে দেবে কিনা। ঘড়িতে প্রায় 12টা বাজে যায়, খেয়ে দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আমি তো সেকেন্ড ফ্লোরে 303 নম্বর রুম, যেটা গতবার এসে থেকেছিলাম সেই রুমটা নিচ্ছি। আর ওপরে 400 মানে থার্ড ফ্লোরে 410-এ রয়েছে ওই বাগবাজারের দাদা বৌদির কথা বলি, দাদা বৌদিরা আছে, দাদা বৌদিরা 22 তারিখ চলে যাবে। ওরা 8 আগস্ট মাসের 8 তারিখ না 9 তারিখে ভেলোরে এসেছে দাদার ট্রিটমেন্টের জন্য, বৌদির ট্রিটমেন্টের জন্য। ওদের সাথে একটু গল্প করলাম। আবার ওই ফ্লোরে 407-এ মনে হচ্ছে একজন এসেছে, ভাই আমার ভিডিও দেখেই এসেছে, তার সাথেও অনেকক্ষণ গল্প করলাম। ভাইটা অনেকক্ষণ ধরে আমার সাথে কথাবার্তা বললো। ও 23 না 24 সাল থেকেই আসছে, এবং 24 সালেই যখন এসেছে আমার ভিডিও দেখেই এসেছে। তো সেই সব নিয়ে কথা হচ্ছিল। তো এখন এবার একটু ফ্রেশ হয়ে নেবো, নিয়ে শুয়ে পড়বো। কালকের মনে হচ্ছে একটু হয় না, গা ধুচ্ছি না, আমার ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, খুব ভয় পাচ্ছি এর জন্যে। কালকের মনে হচ্ছে আমার অ্যানেস্থেশিয়া ডাক্তারের সাথে হয়তো কথা বলতে পারি, মানে কথা হতে পারে, যেহেতু বলেছিলাম যে ওনারা আমাকে ফোন করেছিল। আর একটা দেখলাম আমাদের একটা বিল জেনারেট হয়েছে আজকে, যেটা সকাল 9টার সময় আমরা মেসেজ পেয়েছি, সেটা সিএমসি ভেলোর থেকে পাঠানো হয়েছে। 830 টাকার একটা বিল জেনারেট হয়েছে, ওটা মনে হচ্ছে অ্যানেস্থেশিয়া ডাক্তারেরই বিল জেনারেট করেছে ওরা। কালকে যাবো একবার হসপিটালে গিয়ে একবার কথা বলে আসবো। আর 22 তারিখে তো আমার গাইনো ডক্টর দেখানোর আছে, কি হচ্ছে না হচ্ছে, সার্জারি হবে প্রথম, এখানে সব নিয়ে টেনশন। ওপরের ভাইটার সাথে কথা বললাম, সে তো সার্জারি নিয়ে ভীষণই ভয় দেখিয়ে দিল, তার তো একদম এক্সপিরিয়েন্স খারাপ ভেলোর নিয়ে, সে তো ভীষণ ভয় দেখিয়ে দিল। কিন্তু তার মা বর্তমানে ভালো আছে, কিন্তু ওর অভিজ্ঞতা খুবই খারাপ ছিল হসপিটালের স্টাফদের ব্যবহার নিয়ে। তো যাই হোক, এখন যেন ভগবান সবটাই ঠিক রাখে, সবটাই ঠিক হয়। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম, ভীষণ টায়ার্ড। আবার আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসবো। হ্যাঁ, ভিডিওগুলো কিন্তু অনেক দেরিতে পাবে, সেটা আমি আগেই বলে দিয়েছি, কারণ এখনও জুলাই মাসের ভিডিও আমি কমপ্লিট করতে পারিনি, কারণ এই শরীর টরীর খারাপ নিয়ে আমার হয়ে উঠছে না। তো চলো, বাই, গুড নাইট।